ঘর জুড়ে থমথমে নিস্তব্ধতা। আলো ফুটেছে অনেক আগে, কিন্তু এই বাড়ির গায়ে যেন এখনো আধারের জাল। সাদা পর্দা ভেদ করে হালকা রোদের রেখা বিছানার উপর এসে পড়েছে, তবুও কোনো উষ্ণতা নেই আলোয়। বিছানায় নিতর হয়ে পড়ে আছে অলি, তার চোখের পাতাগুলো শান্ত, নিঃশ্বাসটাও কেমন যেন হালকা। দেখে মনে হচ্ছে ঘুমিয়ে আছে, অথচ এই ঘুম ঘুম নয়। গত রাতে কাঁদতে কাঁদতে চেতনা হারিয়ে ফেলেছে সে। আলবি বিছানায় এক কোণে বসে আছে, চোখ মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সারাত এক ফোঁটা ঘুমায়নি সে। চোখের নিচে কালো দাগ, চুলগুলো এলোমেলো, তার মুখে দুশ্চিন্তার রেখা। মাঝে মাঝে সে অলির দিকে তাকিয়ে নিঃশব্দে কিছু বলতে চেয়েও চুপ হয়ে যাচ্ছে। বাইরে থেকে কোলাহলের শব্দ ভেসে আসছে, সম্ভবত আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে। সেই সাথে আলবি দিহানকে দিয়ে লোকজন ভাড়া করে এনেছে অন্তিম কাজের প্রস্তুতির জন্য। এরই মাঝে অলি একটু নড়ে ওঠে, চোখ দুটো একটুখানি খুলে আবার বন্ধ করে নেয়। কিন্তু মুহূর্ত খানিক পরে সে উঠে বসে, যেন ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন তাকে টেনে তুলেছে। মা, বাবা। অলির কণ্ঠ কাঁপছে, মুহূর্তে চোখ দুটো ঝলঝল করে উঠল। আলবি তড়িৎ গতিতে অলির সামনে গিয়ে দাঁড়ায়, ধীরে ধীরে অলির কাঁধে হাত রাখে। অলি, একটু পানি খাবে? অলি থর থর করে কাঁপতে কাঁপতে বলে ওঠে, না, সবকিছু দুঃস্বপ্ন ছিল তাই না? আমার মা, আমার বাবার কিচ্ছু হয়নি তাই না? বলুন না। অলি বসা থেকে খাটের উপরে পা রাখতেই তার মাথা ঘুরে যায়। আলবি অলিকে সামলে নিয়ে বুকের সাথে চেপে ধরে। আলবির চোখ ভিজে ওঠে, গলায় কষ্ট আটকে আসছে। তবু অলির মাথায় হাত রেখে বলে, আব্বু আম্মু চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে গেছে অলি। একদিন আমাদেরকে সবাইকেই যেতে হবে। তারা একটু আগে গেছেন আর আমরা একটু পরে যাব, এটাই ব্যবধান। তুমি প্লিজ এইভাবে ভেঙে পড়ো না। তুমি যদি এরকম করো তাহলে আব্বু আম্মু রুহু অনেক কষ্ট পাবে। আলবির বাকি কোনো কথাই অলি শুনলো না, শুধু মা বাবা চলে গেছেন এইটুকু শুনেই অলি ঢুকুরে কেঁদে উঠলো। আলবিকে সরিয়ে দিয়ে এক হাত নিজের বুকে চাপড়াতে লাগলো। আমি মানি না, মানি না। আমি আমার মা বাবাকে এনে দিন, আমার মা বাবাকে এনে দিন। আমি তাদেরকে ছাড়া থাকতে পারবো না, আমি পারবো না থাকতে। অলি মুহূর্তে দরজার দিকে ছুটে গেল, চিৎকার করে ডাকতে লাগলো, মা, বাবা, তোমরা কোথায়? আমাকে নিয়ে যাও প্লিজ, প্লিজ আমাকে রেখে যেও না। আল্লাহ, আমার মা বাবাকে ফিরিয়ে দাও। অলির কান্নার শব্দে অলির খালা আমিনা খাতুন ছুটে এলেন। সে কিছুক্ষণ আগে এসেছেন, তার সাথে ঈশা, তিশা, সামিরা আর সামিরও এসেছে। বলতে গেলে এরকম ঘটনা শুনে তাদের বাড়ির সবাই ছুটে এসেছেন। অলি আবার সেন্সলেস হয়ে যেতে নিলে আলবি কোনো মতে অলিকে আঁকড়ে ধরে। আমিনা খাতুন অলির অবস্থা দেখে হু হু করে কেঁদে ওঠে। এসব কি হয়ে গেল? আল্লাহ, কেন এরকমটা হলো? আমার বোনটা আমাদেরকে কিছু না বলে এভাবে চলে গেল। এখন অলিকে আমরা কিভাবে সামলাবো? আলবি অলিকে কোলে করে পুনরায় খাটে শোয়াতে লক্ষ্য করলো অলির ব্লিডিং হচ্ছে। এরকম দৃশ্য দেখার জন্য আলবি মোটেও প্রস্তুত ছিল না। আলবি নিজের দু হাত সামনে এনে বেশ কিছুক্ষণ রক্তগুলোর দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে আলবি চিৎকার দিয়ে ওঠে, অলি! আমিনা খাতুন কি করবেন ভেবে পেলেন না। সে অলির কাঁধের উপর হাত রেখে বলেন, বাবা, তুমি তাড়াতাড়ি অলিকে নিয়ে হসপিটালে যাও, আমরা এদিকে সামলে নেব। দেরি করো না, না হলে হয়তো মিসক্যারেজ হয়ে যাবে। মিসক্যারেজের কথা শুনে আলবির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তেমন কিছু হলে অলিকে সে বাঁচাতেই পারবে না, আর না তো নিজেও বাঁচতে পারবে। অলি আশেপাশে তাকিয়ে দিহানকে খুঁজলো, কিন্তু দিহান তো আসমা বানু আর লিয়াকত হুসাইনের লাশ আনতে গেছে। এরই মাঝে সামির এগিয়ে এসে বলল, ওই ভাইয়া, চলো আমি যাচ্ছি তোমাদের সাথে। আলবি মাথা নেড়ে অলিকে কোলে তুলে নিল। অলিকে নিয়ে দরজা অব্দি আসতেই বাড়ির মূল ফটক থেকে গাড়ির শব্দ ভেসে আসে। আলবি পরিবার এসে পৌঁছেছে। প্রথমেই নামলেন আলবির বাবা ওসমান মির্জা, গায়ে সাদা পাঞ্জাবি, কপালে চিন্তার ভাঁজ। তার সঙ্গে শাহনাজ বেগম, মুখে স্পষ্ট অস্বস্তি আর বিরক্তির ছাপ। তাদের পেছনে নামলো উর্মিলা। তাদের পেছনের গাড়ি থেকে নামলো রূপসা, ইয়াদ, নুরনাহার আর রুনা খাতুন। তাদের সাথে রূপসার বাবা রহিম আহমেদও আছে। সে আজকেই বাংলাদেশে ব্যাক করেছিল। সবাই আসবে শুনে সেও তাদের সাথে এসেছে। অলির এরকম অবস্থা দেখে উর্মিলা এক প্রকার দৌড়ে আসলো, ভাইয়া, অলির কি হয়েছে? আলবি উত্তর দিল না। স্বামীর পেছন থেকে বলল, অলির ব্লিডিং হচ্ছে, ভাইয়া ওকে নিয়ে হসপিটালে যাচ্ছে। কথাটা শুনে উর্মিলা তাদের সাথে পা মিলালো, সেও যাবে অলির সাথে। হাসপাতালের করিডোরটা থমথমে, সাদা আলোয় ঝকঝক করিডোরে অলির নিথর দেহটা নিয়ে ছুটে যাচ্ছে আলভি। তার চোখে এক রাত আতঙ্ক আর অসহায়তা। পেছনে দৌড়ে আসছে সামির আর উর্মিলা। সিস্টার, ডাক্তার কোথায়? ইমার্জেন্সি প্লিজ। সামির কাউন্টারে গিয়ে চিৎকার করে উঠলো। সঙ্গে সঙ্গে নার্স, ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে এলো। অলি কোল থেকে নামিয়ে স্ট্রেচারে তুলে দিল আলভি। ও প্রায় 4 মাসের প্রেগনেন্ট, ভেজিনাল ব্লিডিং হচ্ছে, প্লিজ তাড়াতাড়ি ওকে অবজারভেশনে নিন। আলভির গলা কাঁপছে। ডিউটি ডাক্তার একজন মহিলা, গাইনোকোলজিস্ট, এসে চোখ রাখলেন অলির উপরে। দ্রুত ওটিতে নিয়ে যাওয়া হলো তাকে। আমি একজন কার্ডিওলজিস্ট, আমিও ওর সাথে যেতে চাই। আলভির কণ্ঠস্বর অনবরত কাঁপছে। ডাক্তার শান্তস্বরে বললেন, আপনাকে মানসিকভাবে বিধ্বস্ত দেখাচ্ছে, আপনি বরং এখানে বসে অপেক্ষা করুন, আমরা ওনাকে স্ট্যাবিলাইজ করছি, আপনি চিন্তা করবেন না একদম। আলবি পেছনে সরে এসে দেওয়ালে হেলে পড়লো। একটা দীর্ঘশ্বাস বের করলো তার বুক থেকে, 2 হাতে কপাল ঠেকিয়ে ফিস ফিস করে বলল, হে আল্লাহ, শুধু ওকে আর বাচ্চাটা ঠিক রেখো, আমি ওদেরকে হারিয়ে বাঁচতে পারবো না।
উর্মিলা এসে আলবির পাশে দাঁড়ালো, ওর চোখেও পানি। ভাইয়া তুই কাঁদছিস? না আমি কাঁদছি না উর্মি, শুধু দোয়া করছি বলে আলবি এক হাতে চোখের জল মুছে নিল। প্রায় আধা ঘন্টা কেটে গেল, সময় যেন থেমে গেছে, প্রতিটি মিনিট যেন ঘন্টা সমান। আপনারা চিন্তা করবেন না, পেশেন্ট এখন স্থিতিশীল, বাচ্চারও কোনো ক্ষতি হয়নি। আলবি যেন এক মুহূর্তে বুঝতে পারলো না কথাটা, তারপর হঠাৎ হাঁপ ছেড়ে বাঁচলো। আলবি কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলো, অলির জ্ঞান ফিরেছে? না এখনো সেডেটেড, বিশ্রামে আছেন, কিন্তু ভয় কিছু নেই, আমরা ওকে অবজারভেশনে রাখবো। এই অবস্থায় মানসিক চাপ ওনার জন্য খুবই বিপজ্জনক। আলবি মৃদুস্বরে বলল, আমি কি ওর পাশে গিয়ে বসতে পারি? পারবেন, তবে শান্ত থাকবেন। আলবি ধীর পায়ে ওয়ার্ডে ঢুকে অলির পাশে গিয়ে বসলো। অলির মুখে অক্সিজেন মাস্ক, হাতের শিরায় ক্যানুলা লাগানো, বুকটা ধীরে ধীরে উঠছে নামছে, কিন্তু এত সবের মধ্যে অলির মুখটা অদ্ভুত রকমের শান্ত। আলবি ধীরে ধীরে অলির কপালে হাত রাখে। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু অলি আমি তোমাকে বলতে চাই যে তুমি একা নও, আমি আছি তো তোমার পাশে। সে কথাটুকু বলার সুযোগও দিচ্ছ না আমাকে। আচ্ছা অলি, আমার কথা বাদ দিলাম, তুমি কি পারবে না বাচ্চাটার কথা ভেবে নিজেকে একটু শান্ত করতে? আলবি ধীরে ধীরে অলির ডান হাতটা মুঠোয় নিয়ে একটা চুমু খেলো। প্লিজ অলি, একটু শান্ত হও, আমি থাকবো তোমার পাশে, প্রমিস। তুমি একা নও, একটু বিশ্বাস করো আমাকে। 2 ঘন্টা পর অলি চোখ একটু একটু করে খুললো, তার দৃষ্টি খোলাটে। মা, মা। তার ঠোঁট নড়ে উঠলো। আলবি কান্না চেপে রেখে মৃদুস্বরে বলল, আমি আসছি, এখানেই আসছি অলি। অলি চোখ বন্ধ করে আবারও খুললো। তারপর আলবির থেকে নিজেকে হাত ছাড়িয়ে পেটের উপর হাত রেখে ফিসফিসিয়ে বলল, আমার বাবুটা আপাতত ভালো আছে, কিন্তু তোমার অবস্থা দেখে মনে হচ্ছে না যে বেবিটা বেশিক্ষণ ভালো থাকবে। অলি চোখ বুজে ফেললো, এক ফোঁটা জল চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ যেতে অলি ডান হাত দিয়ে নিচের অক্সিজেন মাস্কটা সরিয়ে ফেললো। আলবি পাতা দিতে চাইলেও অলি ফিসফিসিয়ে বলল, শেষবারের মতো বাবা মাকে দেখতে চাই, প্লিজ আপনি আমাকে তাদের কাছে নিয়ে যান। আলবি অলির মাথায় হাত বুলিয়ে হে বতক মাথা নাড়ে। আলবি অলিকে নিয়ে সে হসপিটালে এসে যেখানে আসমাবানুকে আনা হয়েছিল। কিছুক্ষণ আগে দিহানের সাথে আলবি দেখা করে এসেছে। গত 3 দিন ধরে তাদের লাশ দুটো মর্গের ফ্রিজে রাখা ছিল। আইনি ঝামেলা মিটিয়ে দিহান ঘন্টাখানেক পূর্বে অলি বাবা মায়ের লাশ নিয়ে গেছে। এদিকে বাড়ির উঠোনে আসমাবানু আর লিয়াকত হুসাইনের দেহ এসে পৌঁছায়। কাফনে কাপড় মোড়ানো দুটো নিতর দেহ উঠোনে রাখা হয়েছে। আত্মীয় স্বজনদের কান্নায় বাড়ি এখন শোকের সমুদ্র। বাবা মায়ের লাশের সামনে বসে আছে অলি। অলির অপেক্ষাতে এতক্ষণ সবাই বসেছিল। আলবি অলির পাশে দাঁড়িয়ে আছে। অলি এক দৃষ্টিতে মা বাবার ফ্যাকাশের মুখটার দিকে তাকিয়ে আছে। বুকটা ফেটে যাচ্ছে, অসহ্য যন্ত্রণা। তবে তার গলা দিয়ে এখন আর কান্না বের হচ্ছে না, যেন কান্নাগুলোকে সে গলাতেই দাফন করে দিচ্ছে। আলবি অলির কাঁধে হাত রেখে বলল, কলিজা রে, ও প্লিজ আব্বু আম্মুকে যেতে দে। 3 দিন ধরে তারা অনেক কষ্ট পেয়েছে, আর কষ্ট দিস না তাদেরকে। অলি এক বিন্দুও নড়ল না। সামির, দিহান আর ইহাদ আলবির পাশে এসে দাঁড়ালো। দিহান জিজ্ঞেস করলো, এটা তো অলিদের ভাড়া বাড়ি তাই না? আন্টি আর আঙ্কেলকে কোথায় দাফন করা হবে? আলবি কিছু বলতে যাবে, তার আগে অলি বলে ওঠে, এটা আমাদেরই বাড়ি। বাবা কিস্তিতে এই বাড়ির মূল্য পরিশোধ করেছিল, আর বাকি টাকাগুলো ভবিষ্যতে আমি পরিশোধ করে দেব। আপনারা আমার বাবা মাকে বাগানের পাশে শুইয়ে দিন। বাবা মা খুব ভালোবাসে জায়গাটা। প্রায় সকালে আর সন্ধ্যায় ফুলের গাছগুলোতে পানি দিতেন। আমি চাই না তাদেরকে এই বাড়ি থেকে বের করতে। কথাগুলো বলতে বলতে অলির গলা ধরে এল। এর অনেকক্ষণ পরেও অলি বাবা মাকে ছেড়ে উঠে দাঁড়াতে রাজি হলো না। ভাইয়া ভাবিকে নিয়ে যাও এখান থেকে, নইলে তার শরীর আবারও খারাপ করবে। ইয়াদের কথা শুনে আলবি অলিকে টেনে তুললো। অলি প্রথমে উঠতে না চাইলেও আলবির সাথে পেরে উঠলো না। জোরাচুরি করার কারণে অলির শরীর ছেড়ে দিল। ওড়নাটাও কাঁধ থেকে নিচে ঝুলে পড়লো। আলবি এবার একটু রেগে যায়। সে ওড়নাটা তুলে আলবির মাথা সহ বুকের অংশ পেঁচিয়ে দেয়। অলি ফুপিয়ে কেঁদে ওঠে। আলবির হাত থেকে নিচের হাত ছাড়ানোর চেষ্টায় সে ব্যর্থ হয়। আলবি আস্তে পৃষ্ঠে অলিকে জড়িয়ে ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। অলির গলায় কান্নার দোলা পাকিয়ে আটকে আছে, যার জন্য মুখ ফুটেও বলতে পারছে না। বাবা মায়ের কাছে আর একটু থাকতে দিন। আলবি অবশ্য অলির না বলার কথাগুলো বুঝতে পেরেছে, কিন্তু এখানে থাকলে অলির উপরে আরো প্রেসার পড়বে। কোনো সন্তানই চোখের সামনে মা বাবার লাশ সহ্য করতে পারে না। আলবি অলির রুমে এসে অলিকে বুকের সাথে চেপে ধরে বসে আছে। অলিও পাথরের মূর্তির ন্যায় এক দৃষ্টিতে আলবির পরনের পাঞ্জাবির কারুকার্যের দিকে তাকিয়ে আছে। বাড়ির বাগানের পাশে প্রস্তুত করা হচ্ছে দাফনের জায়গা। ছোট ছোট গাছ, ফুলের গন্ধ মাখা পরিবেশের মাঝে সেই স্থানটা বেশ শান্তির আশ্রয় হয়ে উঠছে। ওসমান মির্জা দাঁড়িয়ে আছে, মুখে অপ্রকাশিত অভিব্যক্তি। তার স্ত্রী শাহনাজ বেগম আর সেই বাড়ির প্রত্যেককে পাশেই দাঁড়িয়ে আছে। দাদুমণি বাদে বাড়ির সবাই এসেছেন। রহিম আহমেদ দুধ সংবাদ শুনে এলেও তার উদ্দেশ্য ছিল অলির বাড়িটা দেখে যাওয়া। সেও দেখতে চেয়েছে যে কোন ফ্যামিলির মেয়ের জন্য আলবি তাসনিম মির্জা তার মেয়ের রূপসাকে রিজেক্ট করেছিল। তবে চারপাশের এই মধ্যবিত্ত আবহ, কান্না আর কষ্ট সবই যেন মূল্যহীন লাগছে তার কাছে। শাহনাজ বেগম নিজেও বাড়িতে চলে যেতে চাইছেন। সে অবশ্য এই দুঃসময়ে এসেছেন সামাজিক দায়িত্ববোধ থেকে আর আলবির ভয়ে।
সে নিজের ছেলেকে চিনেন। তারা এখানে না এলে আলভি তুলকালাম করে ফেলতো। নূরনাহার শাহনাজ বেগমের পাশে এসে দাঁড়ালেন। ভাবি, সেদিন তুমি তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলে, তোমার নিশ্চয়ই সেই জন্য আফসোস হচ্ছে, তাই না? আমার না অনেক আফসোস হচ্ছে। তুমি বলো, এরকমটা হবে কেউ কখনো ভেবেছিল? বৌমার অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি গিয়েছিলাম ওর কাছে, কিন্তু দেখলাম ওই বাবা ওর কাছে, সেই জন্য আর যাইনি। তোমার একবার বৌমার কাছে যাওয়া উচিত ভাবি। শাহনাজ বেগম একটু বিরক্ত বোধ করলেও মুখে বললেন, তুই বরং যা নূরনাহার, আমি এখানে এসেছি এটাই তো অনেক। আর সেদিন আমি ভুল কিছু বলেছিলাম বলে মনে হয় না। তাদের মেয়েকে তারা সঠিক শিক্ষা দিতে পারেনি, এটা তো তাদের ব্যর্থতা। আমাদের সাথে তাদের কোনো শত্রুতা ছিল না কখনো। যদিও তাদের দুজনের মৃত্যুটা কারোরই কাম্য ছিল না, সত্যি ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক। আমিও অনেক মর্মাহত, কিন্তু তাদের মেয়ে যেভাবে আমার ছেলেকে ফাঁসিয়েছে, যেভাবে আমার ছেলেকে অন্ধ বানিয়ে রেখেছে, আমি সত্যি আর মেনে নিতে পারছি না। শাহনাজ বেগমের বিষাক্ত কথাগুলো শুনে নূরনাহার ভীষণ ব্যথিত হলেন। এই পর্যায়ে তার এরূপ ব্যবহার সে মেনে নিতে পারলেন না। বিকেলের আলো গোধূলি সোনালী ছায়ার রূপ নিল। বাড়ির উঠোনে তখনও কয়েকজন আত্মীয় স্বজন বসে আছে। কেউ কেউ বিদায় নিচ্ছেন। কবরের পাশে দুটো সাদা টিলা পড়ে আছে, সদ্য মাটি চাপা দেওয়া হয়েছে। গন্ধ ছড়াচ্ছে ফুল, পানিতে ভিজে থাকা মাটি। এই সময় শাহনাজ বেগম, উর্মিলা, রূপসা, ইয়াদ, নূরনাহার, রহিম আহমেদ সহ অন্য আত্মীয় একে একে বিদায় নিচ্ছেন। এইবারই মিশাদ ময়তা যেন সবারই শ্বাসরুদ্ধ করে দিচ্ছে। ভাইয়া, অলির খেয়াল রাখিস, আর যত তাড়াতাড়ি সম্ভব অলিকে নিয়ে বাড়িতে ফিরে আসিস। এখানে থাকলে ভাবি স্বাভাবিক হতে পারবে না। আলবির উদ্দেশ্যে কথাগুলো বলে উর্মিলা এক দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে যায়। আলবি মাথা নেড়ে তাদেরকে বিদায় জানিয়ে বাড়ির ভেতরে ফিরে আসে। সন্ধ্যা ঘনিয়ে রাত নামলো। বাড়িতে এখন শুধু অলি, আলবি এবং অলির খালা আমিনা খাতুন, তার দুই মেয়ে তিশা ও ঈশা। আলবির পরিবার চলে যাওয়ায় বাড়ির ভেতরে তার পরিবেশ আরো নিস্তব্ধ, আরো নীরবতা হয়ে উঠল। আলবিদের বাড়িতে দুটি রুম, একটা অলি ও আলবি, আর একটা আমিনা খাতুন ও তার মেয়েরা থাকবেন। রাতে খাওয়া দাওয়ার পর আলবি বলল, মামি আপনি ঘুমিয়ে পড়ুন, আমি অলির পাশে আসছি। আচ্ছা বাবা, আমরা নামাজ পড়ে বিশ্রাম নিচ্ছি, ওকে নজরে রেখো। অলির দেহ নিথর, একটা বালিশের হেলান দিয়ে মূর্তির ন্যায় বসে আছে। আলবি শত চেষ্টা করেও অলিকে খাওয়াতে পারেনি। সে একটা শ্বাস ফেলে লাইট নিভিয়ে দিয়ে নিঃশব্দে অলির পাশে এসে শুয়ে পড়ল। অলি তবুও নিস্তব্ধ। আলবি আলতো হাতে অলিকে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়, ফিসফিসিয়ে বলে, কলিজারে একটু বোঝার চেষ্টা কর। আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এমন করলে তুই নিজেও মরে যাবি। কেন বুঝতে পারছিস না? অলি হঠাৎ করে বলে ওঠে, মা অ্যাক্সিডেন্টে মারা গেলেও বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। আমি যদি তখন তার পাশে থাকতাম, তাহলে হয়তো বাবার ধাক্কাটা সামলে নিতে পারতেন। এভাবে নিজেকে দোষ দিও না, তোমার কোনো দোষ নেই। অলি আর কোনো কথা বলল না, আলবির বুকে খাপটি মেরে রইল। রাত প্রায় 3টা বাজে। চারিদিকে নিশ্চিত নীরবতা। হঠাৎ আলবির ঘুম ভেঙে যায়। অন্ধকারের মাঝেই হাত রাতে দেখে বিছানার আরেক পাশে খালি, অলি নেই। গত রাতে না ঘুমানোর কারণে আলবির চোখ লেগে গিয়েছিল। আলবি তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। অলি, অলি কোথায়? আলবি অলিকে খুঁজতে খুঁজতে বাগানের সাইডে আসে। সে হসপিটাল থেকে ফেরার সময় অ্যালার্জির ওষুধ এনেছিল, যার জন্য সে একটু বেটার ফিল করছে। নাহলে এতক্ষণে তাকে নিয়ে হসপিটালে ছুটতে হতো। কঠিন আধারের মাঝে বাগানের পাশে বসে থাকা অলিকে নজরে এলো। সেদিক থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ ভেসে আসছে। আলবি এগিয়ে গিয়ে দেখে অলি মাটিতে বসে আছে, বাবার কবরের পাশে মাথা গুজে কান্নায় ভেঙে পড়েছে। মা, বাবা, আমাকে নিয়ে যাও, আমি আর পারছি না। আলবির পাঁচর জোড়া থেমে গেল। তোমরা কিভাবে আমাকে ফেলে গেলে? একটিবারও ভাবলে না আমার কথা? আমিও যেতে চাই, আমাকেও সঙ্গে নাও। আমি পারছি না, খুব কষ্ট হচ্ছে। অলি কবরের মাটি জড়িয়ে ধরে, যেন ঠান্ডা সেই মাটির মধ্যেই সে খুঁজে পাচ্ছে উষ্ণতা। তার ওড়না পড়ে গেছে এক পাশে, চুলগুলো এলোমেলো, মুখ ভর্তি কাদামাটি আর অশ্রু। আলবি একটু দূরে দাঁড়িয়ে সব দেখছে, কিন্তু এই অবস্থায় কিছু বলার শক্তি নেই তার। সে জানে এই শোক, এই কান্নার ভাগ সে চাইলেও নিতে পারবে না। আলবি ধীরে ধীরে এগিয়ে এসে অলির পাশে বসলো। অলির উদ্দেশ্যে বলল, কলিজারে, এই অবস্থায় তোকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। শুধু এতটুকু জেনে রাখ, তুই চলে গেলে আমার অবস্থাও তোর মতোই হবে। তাই তুই যদি চলে যেতেই চাস, আমাকে রেখে যাস না, আমাকেও তোর সাথে নিয়ে যাবি, কেমন? অলি কোনো উত্তর দেয় না, শুধু কাঁদে। হঠাৎ করে সে আলবির দিকে ঘুরে তাকিয়ে তার গলা জড়িয়ে ধরলো। আলবি আর অপেক্ষা না করে অলিকে কোলে তুলে ঘরের দিকে পা বাড়ায়। তো সরি, আমি আসলে একটু গ্রামের বাড়িতে আসছি, আমার নানু অসুস্থ। আমার সব সেট আপ হচ্ছে গিয়ে নরসিংদীতে, এর জন্য ভয়েস দিতে পারি নাই। তো আজকে কোনো রকম ফোন দিয়ে ভয়েস রেকর্ড করে নিলাম। তো গল্পটা কেমন হয়েছে তোমরা সবাই জানাবা। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী পার্টে।